সরকারের কিছু রুটিন অ্যাক্টিভিটিস থাকে, সরকারের কিছু ভিশন থাকে এবং সরকারের কিছুটা বলবো যে জনতুষ্টিবাদী কিছু পরিকল্পনা থাকে যেগুলো দিয়ে সাধারণভাবে জনগণকে সন্তুষ্ট রাখা যায়। সেক্ষেত্রে আমরা মনে করি যে ফ্যামিলি কার্ড কিংবা দুস্থ নারীদের জন্য কিংবা মিড ডে মিল এগুলো খুবই জনতুষ্টিবাদী কাজ, এটা ঠিকই। কিন্তু আমাদের রাষ্ট্রকে যখন আমরা একটা প্রশ্নের মধ্যে ফেলি, সরকারকে যখন প্রশ্নের মধ্যে ফেলি, প্রতিদিনকার এই ছোটোখাটো বিষয়গুলোকে যেমন বিবেচনা রাখবো, সাথে সাথে খেয়াল রাখতে হবে 5 বছর পরে দেশটাকে আমরা কোথায় দেখতে চাই এবং সেটা কিভাবে সম্ভব, সেই পদক্ষেপগুলো কতটুকু নেওয়া হয়েছে। অতীতের অনেক স্বৈরাচারী সরকারকে আমরা দেখেছি, এটা এরশাদের আমলে আমরা এরশাদকে দেখেছি, ইভেন আইয়ুব খানের সময় দেখেছি। আইয়ুব খান উন্নয়নের দশক করেছে না, ফলে উন্নয়নটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, বিষয় হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা এবং সেটা জনগণের জীবনের উপর কতখানি প্রভাব ফেলছে। যেমন ধরুন আমাদের বাংলাদেশের একটা যদি প্রান্তিক পর্যায়ে কিছু জায়গা যদি ধরি, গ্রাম পুলিশ নামে একটা প্রতিষ্ঠান আছে, 45,000-এর উপরে সদস্য, তাদের বেতন কত পায় জানেন? 7,500 টাকা। এই টাকায় তারা চলে কি না? অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরে তাদের ব্যাপারে কিচ্ছু ভাবলেন না। এই সরকারের 6 মাস হয়েছে, তাদেরকে কিন্তু একটু আশ্বস্ত করার মতো কিছু কথা এই সরকারকে বলা উচিত যে আমরা তোমাদেরটা দেখছি বা দেখব। আচ্ছা, তারপর হলো আউটসোর্সিং নামে 6 লক্ষ আমাদের ইয়েরা আছে, প্রতি বছর তাদের নতুন করে নবায়ন করতে হয়। আউটসোর্সিংয়ের জন্য সরকার বেতন ধরেছে 19,000 টাকা, আর যে কোম্পানি তাদেরকে সাপ্লাই দেয় সে তাদেরকে দেয় 12,000-13,000 টাকা। এরা দাবি করেছে যে সরকার যেহেতু 19,000 টাকা তাদের বেতন ঠিক করেছে, 16,000 থেকে 19,000, সরকার সেই টাকাটা তাদেরকে দিক। মাঝখানে কেন ঠিকাদারের কাছে তাদের এই টাকাটা চলে যাবে? একদল মানুষকে ঠিকাদার কেন করা হবে? এইটা এগুলো কিন্তু কিছু পলিসি বিষয়। তার সঙ্গে আছে নন এমপিও শিক্ষকদের কিছু কথা, আর বঞ্চিত পুলিশ সদস্যরা আজকে দেখলাম প্রেস ক্লাবের সামনে বসে আছে, তাদের কিছু কথা। এরকম কিছু কথা আমরা দেখছি যেগুলোর জন্য খুব বেশি বাজেট লাগবে না, দীর্ঘমেয়াদী যে কিছু বিপদের মধ্যে আমরা পড়ছি, এখান থেকে সরকার আমাদেরকে উদ্ধার করবে কিভাবে? তার মধ্যে একটা যে নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকার যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা করে গেল, এই চুক্তির দায় তো গোটা জনগণকে বহন করতে হবে। বিএনপি এখান থেকে জনগণকে রিলিফ দেবে কিভাবে? এটা গেলো একটা প্রশ্ন। গ্যাস বিদ্যুৎ সংকটের যে পলিসিটা আমাদের এখানে চলেছে, গত 12-13 বছরে কোনো নতুন গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ হয়নি, কোনো নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান হয়নি। আমাদের রিজার্ভ সেটা ক্রমাগত কমছে, নতুন গ্যাস কিন্তু আমাদের আবিষ্কৃত হচ্ছে না, এটা যেমন একটা দিক। আবার ভোলার একটা গ্যাস ক্ষেত্র, সেটা আমাদের বাপেক্স তারা অনুসন্ধান করে বের করেছেন, তারা উত্তোলনের সক্ষমতাও ছিল, তারপরে ওটা গ্যাসপ্রম কোম্পানিকে দেওয়া হয়েছিল। বাপেক্স 80 কোটি টাকা প্রতি কূপে খরচের কথা বলেছিল, ওদেরকে 165 কোটি টাকায় দেওয়া হয়েছে। ওরও বোঝা কিন্তু আমাদের জনগণের উপর আছে। এবং আর একটা বিষয় হলো যে আমাদের 29,000 মেগাওয়াট বিদ্যুতের আমাদের উৎপাদন সক্ষমতা আছে। উৎপাদন মানে চাহিদা হচ্ছে আমাদের 17 থেকে 19,000 মেগাওয়াট, উৎপাদন হচ্ছে 12 থেকে 13,000 মেগাওয়াট। এর মধ্যে গ্যাস থেকে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, সেটা নেমে এসে এখন 4,000-এ ঠেকেছে, কারণ গ্যাস নেই বলে। এই জায়গায় সমস্যাটার সমাধান হবে কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকার 2টা এলএনজি টার্মিনালের প্রকল্প বাতিল করে দিয়ে গিয়েছিলেন। এখন এলএনজি টার্মিনাল নাই বলে আমাদের কিন্তু এখন গ্যাস যেটা আমদানি করবে, মানে এলএনজি যেটা আমদানি করবে, সেটাও কিন্তু করতে পারছে না, আবার রিফাইন করতে পারছে না। আবার এলএনজি যে টার্মিনাল করা হয়েছিল, সেটা 13 বছরের পুরনো একটা জাহাজকে এলএনজি টার্মিনালে রূপান্তরিত করা। সেই সময় কিন্তু প্রচুর আমরা হইচই করেছিলাম। সেইটা এখন এক্সিলারেট কোম্পানি, মার্কিন কোম্পানি, তারা এখন পুরনো ওই টার্মিনাল দিয়ে আমাদের তো প্রয়োজনীয় এলএনজিও সে করতে পারছে না, জাহাজ থেকে নিতে পারছে না। এটা সমস্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে কি, উত্তরাধিকার ঝামেলা আছে। এখন আমি যেটা বলছি যে আদানির কাছ থেকে আমাদের 2800 মেগাওয়াট বিদ্যুৎ কিনতে হয়, এবং এই কিছুদিন পর পর দেখবেন 500 মেগাওয়াট বিদ্যুৎ শর্টেজ, 300 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। তার মানে আমাদের বিদ্যুৎ কিন্তু একটা ডিপেন্ডেন্ট, আমাদের যদি পাওয়ার সেক্টর হয়, এটা আমাদের শিল্প কলকারখানায় কী প্রভাব ফেলবে সেটা তখনই আমরা বলেছিলাম। আর একটা বলেছিলাম, রামপালে যে বিদ্যুৎ কেন্দ্রটা করা হয়েছিল কয়লা ভিত্তিক, এই কয়লা নিয়ে আসতে গিয়ে বারবার যে কয়লাবাহী জাহাজ ডুবছে এবং তার যে ক্ষতি, সেগুলো আমাদের করতে, সুন্দরবনের ক্ষতি, কয়লার ক্ষতি। এই যে উত্তরাধিকার সূত্রে বিদ্যুৎ নিয়ে যে আমাদের অবস্থাটা ছিল, এর মধ্যে আছে আপনার কুইক রেন্টালের নামে কুইক প্রফিটের ব্যবসায়ীদের হাতে বিদ্যুৎ তুলে দেওয়া, আর হলো ক্যাপাসিটি চার্জের নামে তাদেরকে বসিয়ে বসিয়ে টাকা দেওয়া।
সরকার বিএনপি সরকার এখান থেকে উত্তরণের পথ কোন দিকে, তার মুখ কোন দিকে ঘোরাবে, এটার উপর নির্ভর করে আগামী 5 বছর পরে ক্রাইসিস বাড়বে না ক্রাইসিস আরো তীব্র হবে। এই 6 মাসে কি আপনি মুখ কোন দিকে যাচ্ছে এরকম কিছু মুখ দেখতে আমরা পাচ্ছেন? মুখ কিন্তু আমরা দেখলাম যে আগের মতোই সে এই গতিতে আছে। এজন্য আশঙ্কাটা এই জায়গায়, আগের সরকারের সমালোচনাটা করব ঠিকই, কিন্তু আগের সরকারের ভুলগুলো থেকে শিক্ষা নেব না। এই যদি হয় তাহলে শুধু আগের সরকারকে দোষারোপ করলেই কিন্তু আমরা আমাদের সক্ষমতাটা বাড়বে না। যে পথে আগের সরকার হেঁটে বিদ্যুৎ ব্যবস্থাটাকে একটা দুঃসহ অবস্থায় নিয়ে ফেলেছে, একসময় বলছে না যে বিদ্যুৎ মানুষের বাড়ি বাড়ি যাবে, আসলে বিদ্যুৎ তো গিয়েছে, তার চেয়ে বেশি বিল গিয়েছে। বিদ্যুতের বিল মানুষকে অতিষ্ঠ করতে হচ্ছে। এবারও দেখেন 5,20,00,000 আমাদের গ্রাহক, বিদ্যুৎ গ্রাহক, তার মধ্যে 4 কোটি হচ্ছে আরইবির গ্রাহক, মানে পল্লী বিদ্যুতের গ্রাহক। পল্লী বিদ্যুতের দাম বেশি, ওখানে লোডশেডিং বেশি, ওখানে সমস্ত ধরনের চার্জ বেশি, অথচ আমাদের গ্রামের কিন্তু 4 কোটি পরিবার ওই পল্লী বিদ্যুতের সঙ্গে যুক্ত হয়ে আছে। এগুলো নিয়ে আমরা মনে করি একটা ভালো থরো একটা ডিসকাশন হওয়া দরকার। শুধু এটা দোষারোপ করে হবে না, দোষ থেকে মুক্ত হওয়ার পদক্ষেপ নিতে হবে। আমরা এই 6 মাসে আমরা ম্যাজিক দেখতে চাই না, এটা ঠিক, কিন্তু 6 মাসে তো আমরা একটা মুভমেন্টটা দেখতে চাই। মুভমেন্ট টুয়ার্ডস হোয়াট, কোন দিকে আমাদের মুভটা থাকবে, সেইটা এখন বিএনপির দেখানো দরকার। আমরা এটা আশা করি, মনে করি না যে বিএনপি এলো কালকে সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা দেখব বিএনপির সমাধানের পথটা কোন দিকে নিচ্ছে।